দেখো, উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12-এর সংস্কৃতে একটি নাট্যাংশ পাঠ্য আছে। সেই নাট্যাংশটির নাম হলো বাসন্তিক স্বপ্নম। এর লেখক আর কৃষ্ণমাচার্য। জন্মস্থান দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের পুডুকোটা শহর। তিনি একজন সংস্কৃত পণ্ডিত। এই বাসন্তিক স্বপ্নম নাটকটি লেখকের স্বতন্ত্র রচনা নয়, এটি একটি অনুবাদ সাহিত্য। মূল নাটকটি উইলিয়াম শেক্সপিয়রের লেখা এ মিডসামার নাইটস ড্রিম। শেক্সপিয়রের নাটক সংস্কৃতে অনুবাদ করা সহজ ব্যাপার নয়। মূল নাটকের সৌকর্য রক্ষা করা অত্যন্ত কঠিন। তবুও দক্ষিণ ভারতীয় পণ্ডিত আর কৃষ্ণমাচার্য উইলিয়াম শেক্সপিয়রের এ মিডসামার নাইটস ড্রিম নাটকটিকে সংস্কৃতে অনুবাদ করে তার নাম দিয়েছেন বাসন্তিক স্বপ্নম। এই নাটকটি অনুবাদ করেন 1892 খ্রিস্টাব্দে। দ্বিতীয়বার এই নাটকটি মুদ্রিত হয় 1946 খ্রিস্টাব্দে। নাটকটিতে মোট 5টি অঙ্ক আছে। আমাদের প্রথম অঙ্কটি পাঠ্য। কৃষ্ণমাচার্যের আরেকটি অনুবাদ গ্রন্থ হল গ্রামার অব দ্য মডার্ন কানাডা ল্যাঙ্গুয়েজ। আসতেই পারে পরীক্ষায় যে বাসন্তিক স্বপ্নম ভিন্ন, কৃষ্ণমাচার্য আরেকটি অনুবাদ গ্রন্থের নাম লেখ, তখন এটা নাম লিখলেই হবে গ্রামার অব দ্য মডার্ন কানাডা ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের পাঠ্য হলো বাসন্তিক স্বপ্নম। এতে 5টি অঙ্ক আছে। আমাদের প্রথম অঙ্কটি পাঠ্য। নাটকটির মুখ্য রস হলো হাস্য, অর্থাৎ বাসন্তিক স্বপ্নম নাটকটি হাস্যরসাত্মক। কিন্তু আমাদের যে অংশটুকু পাঠ্য, অর্থাৎ প্রথম অঙ্কের যেটুকু পাঠ্য, সেখানে কিন্তু হাসির তেমন কিছু নেই। তবু যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাসন্তিক স্বপ্নমের মূল রস কি, তাহলে অবশ্যই লিখবে হাস্যরস, অর্থাৎ হাস্যরসাত্মক নাটক, অর্থাৎ এটি একটি কমেডি নাটক। এই পাঠ্যাংশে উপস্থিত চরিত্রসমূহ দেখো। পাঠ্যাংশে কোন কোন চরিত্র উপস্থিত। 1 নম্বর দেখো, রাজা ইন্দ্রবর্মা, যিনি অবন্তী নগরের রাজা। 2 হচ্ছে কনকলেখা, ইনি হলেন ইন্দ্রবর্মার বাগদত্তা, অর্থাৎ ইন্দ্রবর্মার সঙ্গে কয়েকদিন বাদেই এই কনকলেখার বিবাহ হবে। 3 ইন্দু শর্মা, এই অবন্তী নগরের একজন বৃদ্ধ নাগরিক। 4 কৌমুদী, ইন্দু শর্মার কন্যা। এছাড়াও 2জন চরিত্র উপস্থিত রয়েছে, মকরন্দ ও বসন্ত, যাদের নামমাত্র আমাদের পাঠ্যাংশে উল্লিখিত হয়েছে, তাদের মঞ্চে উপস্থিতি নেই আমাদের পাঠ্যাংশে। এই কজন চরিত্র হচ্ছে আমাদের পাঠ্য। দেখো, মূল টেক্সটের প্রথমে 3জন ব্যক্তি উপস্থিত। 1 রাজা ইন্দ্রবর্মা, কনকলেখা, প্রমোদ, অর্থাৎ এরা 3জনই প্রথম মঞ্চে উপস্থিত হয়েছে। এদের উক্তি দিয়েই নাটকটি অভিনয় শুরু হচ্ছে। প্রথমেই রয়েছে রাজার উক্তি। দেখো রাজা কি বলছে, প্রিয়ে কনকলেখে অদ্য কুহুর্নেয়ং দবিয়সী চতুর্ভি দিবাসের ভাবিন্নাপি অহং দীন মানসা। হে প্রিয় কনকলেখা, কুহু আসতে আর বেশি দেরি নেই। কুহু কথার অর্থ হলো অমাবস্যা। তাহলে বোঝা যাচ্ছে ওই অমাবস্যার দিনে নিশ্চয়ই কিছু একটা হবে, যার জন্য রাজা কনকলেখাকে সম্বোধন করে বলছে যে হে প্রিয় কনকলেখা, কুহু অর্থাৎ অমাবস্যা আসতে আর বিশেষ দেরি নেই। চতুর্ভি দিবসের ভাবিন্নাপি অহং দীন মানসা, অর্থাৎ 4টি দিনের কথা ভাবলেই আমার মন খারাপ হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে কুহু অর্থাৎ অমাবস্যা 4 দিন পরে আসবে। এই 4 দিনের কথা ভেবেই রাজার মন খারাপ হচ্ছে। এখানে হচ্ছে রাজা এবং কনকলেখার আগামী 4র্থ অমাবস্যার দিনে বিবাহ অনুষ্ঠিত হবে। এই 4টে দিন, অর্থাৎ বিবাহ অনুষ্ঠিত হতে যে 4টে দিন বাকি আছে, সেই 4টে দিন রাজার কোনোভাবেই সময় কাটছে না। সেজন্য প্রিয় কনকলেখাকে ডেকে বলছে যে এই 4টে দিনের কথা ভাবলেই তার মন খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এই প্রথম যে শ্লোকটা, এখান থেকে যে প্রশ্নটা আসে, রাজা কনকলেখাকে কি বলে সম্বোধন করেছিল। প্রথমেই দেখো রয়েছে প্রিয়ে, প্রিয়ে বলে কনকলেখাকে সম্বোধন করেছে। এছাড়া আসতে পারে কুহু শব্দের অর্থ কি। কুহু শব্দের অর্থটা খুবই গুরুত্বপূর্ণ। কুহু শব্দের অর্থ হলো অমাবস্যা। এর একটি সংস্কৃত প্রতিশব্দও আসতে পারে।
কুহু শব্দের একটি সংস্কৃত প্রতিশব্দ হলো দর্শ। কুহুর নিয়ং পদের সন্ধি বিচ্ছেদ করলে হয় কুহু প্লাস ন প্লাস ইয়ং। তারপরে আছে দেখো দবিয়সী। দবিয়সী পদের ব্যুৎপত্তি করলে হয় দূর প্লাস ইয়াসুন প্লাস স্ত্রীলিঙ্গে ইপ প্রত্যয় হয়েছে, যার অর্থ হচ্ছে দূরতরা, অর্থাৎ যা বিশেষ দূরে, যেহেতু আগে ন কথাটা যুক্ত আছে, অর্থাৎ যা বিশেষ দূরে নয়। তাই বলেছে প্রিয় কনক লেখে অদ্য কুহুর নিয়ং দবিয়সী, মানে হে প্রিয় কনক লেখা, কুহু আসতে আর বিশেষ দেরি নেই, বেশি দেরি নেই। চতুর্ভি দিবসের ভাবিন্য আপি অহং দীনমানসা, কিন্তু এই 4টে দিনের কথা ভাবলেই আমার মন খারাপ হয়ে যাচ্ছে। এই দীনমানস কথার অর্থ হলো মন খারাপ বা দরিদ্র মন। বসামি মদনাক্রান্ত শশাঙ্কস্তু অতি নিগৃহীণঃ, মানে আমি মদন দেবের দ্বারা আক্রান্ত হয়েছি। মদন দেব বা কামদেব, মদন দেবেরই আরেক নাম হচ্ছে কামদেব। তাহলে প্রশ্ন আসতে পারে রাজা কার দ্বারা আক্রান্ত হয়েছে? মদন দেবের দ্বারা। তাই রাজা কি বলছে? বসামি মদনাক্রান্ত শশাঙ্কস্তু অতি নিগৃহীণা, অর্থাৎ আমি মদন দেবের দ্বারা আক্রান্ত হয়েছি, চাঁদও যেন অতিরিক্ত মাত্রায় নিষ্ঠুর হয়েছে। শশাঙ্কস্তু অতি নিগৃহীণা, এখানে সন্ধি বিচ্ছেদ করলে হয় শশাঙ্ক প্লাস তু প্লাস অতি নিগৃহীণা, অর্থাৎ চাঁদও যেন অতিরিক্ত নিষ্ঠুর হয়েছে। অতি নিগৃহীণা কথা হলো অতি নিষ্ঠুর, নিগৃহীণা কথার অর্থ নিষ্ঠুর। কেন চাঁদকে নিষ্ঠুর বলেছে? কারণ রাজার বিবাহ অনুষ্ঠিত হবে অমাবস্যাতে, আগামী 4র্থ অমাবস্যাতে। চাঁদ যদি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় তাহলে অমাবস্যাটা দ্রুত আসবে, সেজন্য রাজা চাঁদকে নিষ্ঠুর বলেছে, চাঁদ যেন দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। যত অসৌ ক্ষীয়মানপি ক্ষীয়তে সত্তরং ন মে, যদিও চাঁদ তার নিয়ম অনুসারে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কিন্তু রাজার কাছে মনে হচ্ছে সে দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। আমরা যে কোনো কিছুর জন্য যদি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, তখন আমাদের সেই মাঝের সময়টুকু কিছুতেই কাটতে চায় না। তেমনি রাজাও যেহেতু কনকটাকে খুবই ভালোবাসে, তাকে বিবাহ করতে চাই, তাই তাদের সেই বিবাহের দিনটি জন্য এতটাই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে যে মাঝের সময়গুলি কিছুতেই কাটছে না, তাই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। সেজন্য তিনি চাঁদকেও নিষ্ঠুর বলেছে। এখান থেকে আসতে পারে সত্তরং কথার অর্থ দ্রুত। অস্মাদ উদ্বাহম উদ্দেশ্য সোস্মি পর্যুৎসুক শোকী, অর্থাৎ আমাদের বিবাহকে উপলক্ষ করে আমি খুবই উৎসুক হয়ে আছি। কিং করমি বরারোহে নারী কপি যুগায়তে, হে সুন্দরী আমি কি করব, এক মুহূর্ত সময়ও আমার কাছে এক যুগ বলে মনে হচ্ছে। এখান থেকে দেখো শেষ যে শ্লোকটি, এখানে উদ্বাহ শব্দের অর্থ খুবই গুরুত্বপূর্ণ। উদ্বাহ শব্দের অর্থ হলো বিবাহ। উদ্দেশ্য প্রকৃতি প্রত্যয় আসতে পারে, আর কি আসতে পারে এখান থেকে? বরারোহে শব্দের অর্থ কি? বরারোহে শব্দের অর্থ হলো সুন্দরী। হে সুন্দরী সম্বোধন করে এই কথাটা বলা হয়েছে। বরারোহে বলে কে কাকে সম্বোধন করেছে? রাজা কনকলেখাকে বরারোহে বলে সম্বোধন করেছে। আর আছে নারিকাপি যুগায়তে, অর্থাৎ এক মুহূর্ত সময়ও এক যুগ বলে মনে হচ্ছে। এই নারিকা কথার অর্থ হলো এক মুহূর্ত সময় বা ক্ষণকাল সময়। তাহলে পুরো লাইনটার অর্থ কি দাঁড়ালো দেখো, অস্মাদ উদ্বাহম উদ্দেশ্য সোস্মি পর্যুৎসুক সখী, মানে হে সখী আমাদের বিবাহকে উপলক্ষ করে আমি খুব উৎসুক হয়ে আছি। কিং করমি বরারোহে, হে সুন্দরী আমি কি করব, নারিকাপি যুগায়তে, এক মুহূর্ত সময় আমার কাছে এক যুগ বলে মনে হচ্ছে। এই 3টি শ্লোকই তোমাদের টোটাল নাট্যাংশটিতে এই 3টি শ্লোকই আছে। পরীক্ষা এখান থেকে যে যে প্রশ্ন আসতে পারে, মঞ্চে কারা প্রথম উপস্থিত হয়েছিল? 3জন ব্যক্তি। কে কে? রাজা ইন্দ্রবর্মা, কনকলেখা, প্রমোদ। কার উক্তি দিয়ে আমাদের নাট্যাংশটি শুরু হয়েছে? রাজা ইন্দ্রবর্মার উক্তির দ্বারা। বরারোহে শব্দের অর্থ কি? হে সুন্দরী। অথবা আসতে পারে রাজা কনকলেখাকে কি কি বলে সম্বোধন করেছে। দেখো এখানে দুটো ওয়ার্ড পেয়ে গিয়েছে, একটা হলো প্রিয়ে, আরেকটি হলো বরারোহে। এই দুটি ওয়ার্ড হচ্ছে রাজা কনকলেখাকে সম্বোধন করেছে। আরেকটা আসতে পারে নারিকাপি যুগায়তে, বাক্যটির অর্থ কি? অর্থ হলো এক মুহূর্ত সময়ও এক যুগ বলে মনে হচ্ছে। বা আসতে পারে নারিকাপি যুগায়তে, এইরকম কার মনে হচ্ছিল? কার মনে হচ্ছিল? রাজা ইন্দ্রবর্মার। বা আসতে পারে তোমাদের নাট্যাংশটিতে কটি শ্লোক আছে? 3টি শ্লোক আছে। এই 3টি শ্লোকই তোমাদের নাট্যাংশ। এর পরবর্তীতে যে অংশটুকু আছে সম্পূর্ণ গদ্যাংশ।